এনএফএ, গত ক্লাসে আমরা আর ই থেকে কিভাবে এনএফএ তে নিয়ে যাওয়া যায় এগুলো শিখেছিলাম গত ক্লাসে। যে একটা স্টার থাকলে এ অর বি এরকম টাইপের যদি স্টার থাকে, এরকম ছিল একটা স্ট্রিং। তো এইটাকে আমি কিভাবে আর ইতে কনভার্ট, আর ই থেকে কিভাবে এনএফএ তে কনভার্ট করব, এই জন্য আমরা এই যে এপসাইলন ইউজ করে কিভাবে স্টারের মধ্যে লিখবো এসব শিখেছিলাম। সো প্রথমে আপনাদের যদি আরো কিছু একটু রিভিউ করতে চাই, আমাকে একটু বলেন তো, যদি আমার রেগুলার এক্সপ্রেশনটা থাকে এ প্লাস বি হোল স্টার এ, এটা যদি আমার আর ই হয়, এটার এনএফএ আমি কিভাবে করব, এটার এনএফএ দেখতে কেমন হবে? এনিওয়ান? প্রথমে তো আমি স্টার্ট একটা রাখবো, এরপরে কি করতে হবে? সবাই ভুলে গেছি, পড়াশোনা করে আসি নাই, আগের আগের উইকের পড়াগুলো মনে নাই। প্রথমে ওই যে এপসাইলন দিয়ে যে আমি, মানে স্টার যেহেতু আছে এটার জন্য কি সামনে একটা এপসাইলন হবে, মাঝখানে কিছু মিডিয়াম থাকবে এবং লাস্টে আরেকটা এপসাইলন হবে। তারপরে কি হয়, এখান থেকে এপসাইলনে এদিকে যায়, আবার এখান থেকে এরকম একটা এপসাইলন থাকে, এরকম একটা শিখেছিলাম না আমরা, প্যাটার্ন। এ স্টারের জন্য এরকম করে বলছিলাম না যে এটা হচ্ছে এ স্টার, মনে নাই? জি আজমাইন, ম্যাম। জি মিস। মনে নাই? জি মিস আছে, এটা মিস হবে। চুপচাপ কেন? আই থিঙ্ক মিস এটা চিন্তা করছিলাম আর কি। বলেন। মিস এটা স্টার্ট থেকে হবে এপসাইলন, দেন এপসাইলন থেকে আরেকটা যাবে হচ্ছে, আরেকটা এপসাইলন যদি দেয়া যায়, দেন এ এপসাইলন থেকে। আচ্ছা, আরেকটা এপসাইলন দিয়েও আমরা করতে পারি। মানে আমি অলরেডি স্টারের ইয়েটা তো, প্যাটার্নটা তো এঁকে ফেলছি। ভিতরে আছে কি, স্টারের এ প্লাস বি আছে, সো জি এ আছে অথবা বি আছে। বি তার আছে। মানে আমি জাস্ট এভাবে বলতে পারি না যে এ জি মিস, এ আর অর নিচে হচ্ছে বি, বি। জি মিস। এ অর বি, এবং এটা যেহেতু এই যে এ আর বি লুপ চলতে পারে এই জন্য হচ্ছে হোল স্টার দেয়া আছে। জি মিস। সো এটা কিন্তু আবার আমাদের জি মিস। এই কারণে উপরেও স্টারটা থাকতেছে। তো যেটা করছে ওরা, এ স্টারের জন্য আলাদা করে আবার 3-4টা এপসাইলন অ্যাড করছে। সো ইউ ক্যান ডু দ্যাট, আদারওয়াইজ এভাবে লিখলেও ভুল না। তো এভাবে আমি হচ্ছে একটা এ প্লাস বি হোল স্টার আর ইতে যদি থাকে এ প্লাস বি হোল স্টার এতটুকু লিখতে পারি। এরপরে যদি সাথে আর একটা এ থাকে বা বি থাকে, আমি জাস্ট ওটা কি করব, পুরা হোল অ্যাড স্টারের করে দিই। পরে এইভাবে নতুন নতুন স্টেপ দিয়ে এটাকে অ্যাড করে দেবো। দিস ইজ হাউ আমি ফাইনাল স্টেটে চলে আসবো। তো এভাবে আমি আর ই থেকে এনএফএ তে কনভার্ট করতে পারি, এবং আমরা এনএফএ থেকে কিভাবে ডিএফএ তে যাব সেটা 331-এ পড়ে এসেছিলাম। কিভাবে করছিলাম আমরা হচ্ছে এপসাইলন ক্লোজার বের করছিলাম, তারপরে একটা সাবসেট কনস্ট্রাকশন করছিলাম যে এখানে কিছু স্টেট থাকে, এখানে হচ্ছে ইনপুট এ এর জন্য কি হবে, ইনপুট বি এর জন্য কি হবে সেটা বের করছি। বের করার পরে এই স্টেটগুলোকে একটা গোলের মধ্যে দিয়ে দিয়ে আমরা ডিএফএ তে কনভার্ট করছি। এই জিনিসগুলো আপনাদের এই কোর্সে শো করা হবে না। আরই থেকে ডিএফএ তে যাওয়ার জন্য আমাদের আগে 3টা স্টেপে আসতে হইতো। সেটা হচ্ছে প্রথমে আরই থেকে এনএফএ তে আসতে হইতো, তারপর এনএফএ থেকে ডিএফএ তে আসতে হইতো। ডিরেক্টলি আমি আরই থেকে ডিএফএ আসতে পারতাম না। তো এই কোর্সে আমরা ডিরেক্টলি কিভাবে আরই থেকে ডিএফএ তে আসবো সেটা শিখবো আজকের ক্লাসে। এই জিনিসটা আমরা কমপ্লিট করব। তো এটা করার জন্য বেসিক্যালি আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট পজ, লাস্ট পজ এন্ড হচ্ছে নালেবল। তো এই 3টা টার্ম আছে, এটার সাথে আরেকটা টার্ম থাকবে সেটা হচ্ছে ফলো পজ। তো ফার্স্ট পজের মিনিং হচ্ছে ফার্স্ট পজিশন। দ্যাট মিনস আমি যদি আপনাকে একটা এ প্লাস বি হোল স্টার এ বিবি এই আর এর কথাটা বলি, রেগুলার এক্সপ্রেশনে ফার্স্ট পজিশনের কথা জিজ্ঞেস করি, এখানে দেখেন ফার্স্ট পজ মানে এখান থেকে, মানে যদি আমি স্ট্রিং জেনারেট করি আমার ফার্স্টে কি কি থাকতে পারে সেটা হচ্ছে আমার ফার্স্ট পজের এলিমেন্ট। সো এখন দেখেন তো এ প্লাস বি হোল স্টার আছে, তার মানে কি আমার এই স্ট্রিংটা এ দিয়েও শুরু হতে পারে, বি দিয়েও শুরু হতে পারে। এনি কনফিউশন? না মিস। তো এ প্লাস বি হোল স্টার মানে কি এপসাইলন দিয়েও আবার শুরু হতে পারে, তাই না? জি মিস।
তারপরে এপসাইলন দিয়ে শুরু হওয়ার পরে এই যে এ বি বি, এগুলো যদি এপসাইলন হয় তারপরেও আমার কি দিয়ে শুরু হবে? এ দিয়ে মাস্ট শুরু হবে, এপসাইলনকে তো আমরা আসলে ধরি না। তাহলে আমি যদি বলি এ বি বি হচ্ছে একটা আমার এ বি বি, এটা হচ্ছে আমার এইটার জন্য একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং, বলতে পারবো না? জি মিস, বলা যাবে। কারণ এ প্লাস বি হোল স্টারের জন্য তো আমার নাল থাকতেই পারে, সো জি এ মিস। বি 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 এটা ডিরেক্ট পেলে হবে। আবার যদি এখানে এ বি বি হয় সেটাও অ্যাকসেপ্টেড, বিকজ এই এ বি বি পার্টটা বেসিক্যালি এ প্লাস বি হোল স্টার পার্টের মধ্যে চলে যাবে এবং এই এ বি বি পার্টটা এটার থেকে আসবে, এই সিকোয়েন্সটা মেনটেন করবে। দিস ইজ হাউ আমি বলতে পারবো যে এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং। সো আমার এই আরই এর জন্য ফার্স্ট পজিশনে এ বি দুইটাই থাকতে পারে। এখন আপনি বলেন তো, লাস্ট পজিশনে বেসিক্যালি কি হইতে পারে? ফার্স্ট পজিশন মানে আমার যে কোনো স্ট্রিং যেটা অ্যাকসেপ্টেড স্ট্রিং আছে সেই স্ট্রিং এর ফার্স্টের লেটারটা কি হতে পারে সেটাকে বলা হয় ফার্স্ট পজিশন, ফার্স্ট পজ। তো লাস্ট পজের ক্ষেত্রে কি হতে পারে গেস করেন তো? লাস্ট একটা মিস এক্স্যাক্টলি, বি। কি দিয়ে শেষ হচ্ছে? কি দিয়ে শেষ হচ্ছে? সো আপনি এই স্ট্রিংটার কথা, এই আরির কথা চিন্তা করেন, এখানে এ দিয়ে শেষ হওয়ার কোনো চান্স আছে? না মিস, না মিস, বি দিয়ে। কারণ এ বি বি কনক্যাটিনেট অবস্থায় আছে, অবশ্যই লাস্টে একটা এ বি বি লাগবেই। সো আমার অবশ্যই লাস্ট পজে বি থাকতেই হবে। সো আমার লাস্ট পজ বেসিক্যালি এটার জন্য হচ্ছে শুধুমাত্র বি। তো আপনি যদি কনসেপচুয়ালি আপনাকে কেউ জিজ্ঞেস করে ফার্স্ট পজ অ্যান্ড লাস্ট পজ কি জিনিস, আপনি এভাবে বলবেন যে আপনার স্ট্রিংটা যেটা দিয়ে শুরু হতে পারে সেই সবগুলো ক্যারেক্টারকে বলা হয় ফার্স্ট পজ, আর যেটা দিয়ে শেষ হতে পারে সেই সবগুলো ক্যারেক্টারকে বলা হয় লাস্ট পজ। যদি আমি বলতাম যে আমার আরইটা শুধুমাত্র এ প্লাস বি হোল স্টার আর কিছু নাই, সেক্ষেত্রে আমার লাস্ট পজ কি হতো বলেন তো? ম্যাম এ বি এর এপসাইলন। এক্স্যাক্টলি, বিও হতে পারে, এও হতে পারে, আবার এপসাইলনও কিন্তু হতে পারে। কোনো কিছু নাই বেসিক্যালি, কারণ এখানে কোনো ম্যান্ডেটরি কিছু দেয়া নাই, স্টার দেয়া আছে। সো মোটামুটি এই জিনিসটা আপনাদের বুঝতে পারেন। এখন নালেবলের বেসিক রুলটা হচ্ছে ট্রু ইফ দ্য এমটি স্ট্রিং ইজ এ মেম্বার অফ দ্য স্ট্রিং। মানে আপনি যদি এই যে এ প্লাস বি এ বি বি এই ফুল আরি এর কথাটা চিন্তা করেন, এখানে কি আমার কখনো শুধু এপসাইলন অ্যান্সারটা অ্যাকসেপ্টেড হবে? না মিস। কেন হবে না? লাস্টে এবিপি কনক্যাটিনেট অবস্থায় আছে, এ বি থাকতে বি হবে। মাস্ট থাকতে হবে, তার মানে এপসাইলন ইজ নট অ্যাকসেপ্টেবল ফর দিস। সো এই আরিটাকে আমি বলবো নট নালেবল। তো এখানে বেসিক্যালি আমি আপনাকে হোল একটা আরির কথা বলছি। আমরা যখন নালেবলটা বের করবো আমরা পার্টিকুলার ক্যারেক্টারগুলোর জন্য চিন্তা করব, মানে স্টারটা এতটুকু অংশ নালেবল কিনা এটা প্রথমে চিন্তা করব, তারপর আবার এই ফুল অংশটা নালেবল কিনা এটা চিন্তা করব, এভাবে আর কি কাজ করব। ঠিক আছে? সো আমরা দেখবো প্রসেসটা কি হবে, বাট নালেবলের মিনিংই হচ্ছে আপনি একটা পার্টিকুলার মানে পার্ট থেকে এপসাইলন পাবেন কিনা। যদি আপনি এপসাইলন অ্যান্সারটা পান তাহলে বলবো নালেবল, যদি না পান তাহলে বলবো নালেবল না। সো ফার্স্ট পজ, লাস্ট পজ, নালেবল, এই তিনটা কনসেপ্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আজ করতে পারেন। ম্যাম ওই যে এ প্লাস বি হোল স্টার যেটা, এটা কি মানে ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশন সেম না, মানে সেম হতে পারে না? হ্যাঁ, শুধু এ আর প্লাস এটা তো বি আবার হোল স্টার না যদি লেভেলও থাকতো, হতে পারে, তাই না? হ্যাঁ এ প্লাস বি শুধু যদি এতটুক থাকতো তাহলে আমার এখানকার ফার্স্ট পজ এবং লাস্ট পজ দুইটাই হবে হচ্ছে এ কমা বি কমা এপসাইলন, এবং এটা একটা নালেবল রেগুলার এক্সপ্রেশন। বাট ইন কেস অফ দিস রেগুলার এক্সপ্রেশন, এখানে আমার ফার্স্ট পজ ডিফারেন্ট হবে, লাস্ট পজ ডিফারেন্ট হবে, এবং দিস ইজ নট নালেবল। বুঝতে পারছি? Yes, ma'am. ওকে, সো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমাদের প্রথম কাজ হবে একটা রেগুলার এক্সপ্রেশন যখন দেয়া আছে এটাকে আগে অগমেন্টেড রেগুলার এক্সপ্রেশনে প্রকাশ করা, যেটার হেল্প নিয়ে আমি আসলে ডিএফএ তে কনভার্ট করব আলটিমেটলি। সো অগমেন্টেড রেগুলার এক্সপ্রেশন শুনতে খুবই ফ্যান্সি কিছু মনে হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কিছুই না। এটা বেসিক্যালি আপনাকে যে নর্মাল রেগুলার এক্সপ্রেশনটা দেয়া হবে জাস্ট লাইক দিস ওয়ান, এইটার পাশে একটা এক্সট্রা হ্যাশ অ্যাড করে দেয়া, এইটাকে বলা হয় হচ্ছে অগমেন্টেশন। তো এটা একটা জাস্ট একটা টার্ম যে অগমেন্টেড স্ট্রিং আমার ক্রিয়েট করতে হবে। অগমেন্টেশন, এনি কনফিউশন?
জাস্ট একটা হ্যাশ অ্যাড করতে হবে রেগুলার এক্সপ্রেশনের সাথে। বুঝতে কি অসুবিধা হচ্ছে? না মিস। তো এখান থেকে আমি বেসিক্যালি সিনট্যাক্স ট্রি বানাবো। অ্যান্ড সিনট্যাক্স ট্রি বানানোর জন্য আমরা গত ক্লাসে প্রায়োরিটি নিয়ে পড়ছিলাম যে একটা রেগুলার এক্সপ্রেশনে হাইয়েস্ট প্রায়োরিটি কে পায়, ব্র্যাকেট পায়। এরপরে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আপনার স্টার, তারপরে হচ্ছে ডট, তারপরে হচ্ছে প্লাস। এটা হচ্ছে আমার প্রায়োরিটির উপর থেকে নিচে যায় আর কি, মানে প্রায়োরিটি কমে এখান থেকে ডাউন হয়। উপরেরটা হাইয়েস্ট প্রায়োরিটি, তারপর স্টার, তারপর ডট, তারপর প্লাস। তো এই প্রায়োরিটির উপর বেস করে আমরা বেসিক্যালি একটা সিনট্যাক্স ট্রি বানাবো। এ ডট বি স্টার সি এ প্লাস বি হ্যাশ। এটা যদি আমি শো করতে চাই, প্রথমে আমি লেফট থেকে রাইটে যদি স্টার্ট করি, ডটের মধ্যে একটাতে এ আছে আর একটাতে কি বি স্টার আছে, সো এ স্টার বি এতটুকু লিখবো। তারপরে এই পুরোটার সাথে ডট করা অবস্থায় আছে একটা সি, তার মানে এই পুরোটার সাথে ডট করা অবস্থায় আমি বলবো একটা সি। তারপরে এই পুরোটার সাথে ডট করা অবস্থায় আছে একটা এ প্লাস বি, সো এগেই এই পুরোটার সাথে ডট করায় থাকবে একটা এ প্লাস বি। আবার এটার সাথে পুরোটার সাথে ডট অবস্থায় আছে একটা হ্যাশ, সো এটার সাথে ডট অবস্থায় থাকবে একটা হ্যাশ। সো দিস ইজ হাউ আমি এই রেগুলার এক্সপ্রেশন থেকে এই সিনট্যাক্স ট্রিটা পাই। এবং এটা পাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে নাম্বারিং করব। নাম্বারিংটা হবে এমনভাবে যে আমার ফার্স্ট প্রায়োরিটিটাকে আমি আগে দেবো আর কি। সো এ প্লাস বি এটাকে আমি 1 2 বলবো, এটাকে বলবো 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, অ্যান্ড এটা হচ্ছে আমার 6। তো এরকম করে আমি প্রায়োরিটিগুলো সাজাবো। এখন আমার যদি যেটা দেয়া আছে এ প্লাস বি হোল স্টার সি মানে এ, এটার ক্ষেত্রে আমার প্রায়োরিটিটা কি হবে আরেকবার দেখি। এ প্লাস বি হোল স্টার এ। সো এখানে আমার প্রথমে হচ্ছে এই অপারেশনটা আছে, সো আমি আগে এই অপারেশনটা দেখবো এ প্লাস বি। তারপরে এই অপারেশনের উপরে একটা স্টার আছে, এই জন্য এটা হচ্ছে স্টার দিব। তারপর এই ফুল অপারেশনটার সাথে একটা ডট অবস্থায় এ আছে, সো ডট এ, এবং এটার সাথে একটা অগমেন্টেড হ্যাশ থাকবে, সো হ্যাশ মানে এখানে একটা ডট হবে, এখানে একটা হ্যাশ হবে। এখন আপনি বলেন এ স্টার হ্যাশ, এটার যদি আমি সিনট্যাক্সটি বানাতে চাই জিনিসটা দেখতে কেমন হবে? এনিওয়ান? এ স্টার হ্যাশ এতটুকু সিনট্যাক্স ট্রি কি হবে? প্রথমে আমার যেহেতু একটাই অপারেশন স্টার আছে, স্টারের জন্য আমি এ দিব। তারপর এটার সাথে কি ডট অবস্থায় কি আছে, হ্যাশ আছে না? সো এটার সাথে ডট অবস্থায় আছে হ্যাশ। সো আমার জিনিসটা দেখতে এরকম হবে, স্টারের বাম ডান থাকবে না। এটা এই জন্য আমরা আসলে ভুল করতেছিলাম, স্টারের শুধু একটা অপারেশন থাকবে। তো এখন আরেকটা আমি বলবো, এটা আপনারা বলবেন আমাকে কি অ্যান্সার হবে। আই নিড টু মেক শিওর যে আপনারা বুঝছেন, কারণ আমার দোষ আছে এখানে। এ প্লাস বি ইন্টু এ স্টার, বলেন এটার জন্য সিনট্যাক্স ট্রিটা কি হবে? মিস ফার্স্টে হচ্ছে প্লাস দিয়ে বামে এ ডানে বি, হুম, দেন প্লাসের সাথে একটা ডট দিয়ে হচ্ছে তারপর একটা স্টার দিয়ে এ, আর দেন ডটের সাথে হ্যাশ একটা দিতে হবে। ডটের সাথে আরেকটা ডট দিয়ে হ্যাশ। পারফেক্ট। বাকিরা বুঝতে পারছেন জিনিসটা? জি মিস। জি মিস। জি মিস। আর কোনো উদাহরণ দেখাতে হবে সিনট্যাক্স ট্রি এর? আই এম রিয়েলি সরি ফর দ্য ফার্স্ট অকারেন্স। এখন বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে? জি মিস। Yes, miss. এভরিওয়ান, সবাই আসি নাকি ঘুমায় পড়ছি? সবাই ইয়েস মিস বলেন একসাথে। জি ম্যাম। জি মিস। ওহ থ্যাংক ইউ। Yes, miss. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা সিনট্যাক্স ট্রিটা বানালাম, এরপরে আমি নাম্বারিং করব। তো নাম্বারিং করার পরের কাজটা হচ্ছে আমার ওই যে ফার্স্ট পজ, লাস্ট পজ, এইসব আর কি বের করা। তো নাম্বারিংটা অ্যাকচুয়ালি আপনার মানে র্যান্ডম হলেও সমস্যা নেই, আমরা আলটিমেটলি তো ফার্স্ট পজ লাস্ট পজ দিয়ে বোঝার চেষ্টাই করব যে কোনটার কাজ কোনটা আগে করছি। সো
এখানে কি বলছে, ইচ সিম্বল ইজ নাম্বারড, ইচ সিম্বল ইজ এট দ্য লিফ অ্যান্ড ইনার নোটস আর অপারেটরস। তো একটু আগে আমি বলছিলাম যে আমার মানে ইনার নোটটার মধ্যে সিম্বল গুলো হচ্ছে যেখানে লিফ গুলো থাকবে সেখানে থাকবে আমার সিম্বলস, সরি আবার কিন্তু স্টার লিখছি এখানে, স্টারে দুইটা থাকবে না, প্লাস এবং ডটের ক্ষেত্রে শুধু দুইটা হবে, স্টারের ক্ষেত্রে একটা হবে, স্টারের ক্ষেত্রে একটা হবে। সো যাই হোক, ইনার নোটটা হবে অলওয়েজ অপারেটরস, যেটা হচ্ছে প্লাস, ডট অথবা স্টার, এই তিনটা অপারেটরই তো আছে। সো এই তিনটা হবে হচ্ছে আমার ইনার লুপের ক্ষেত্রে, ইনারের ক্ষেত্রে। আর লিফে থাকবে, লিফ মানে হচ্ছে বাইরের গুলাতে থাকবে হচ্ছে অলওয়েজ সিম্বলস গুলা। তো সিম্বল যদি অনেকগুলা থাকে সবগুলাই বাইরে রাখবো, সিম্বলস কোনোভাবেই ইনার লুপের মধ্যে রাখা, ইনার নোডের মধ্যে রাখা যাবে না। তো এইটা একটা সিনট্যাক্স ট্রি আমি পেয়েছি, যেটাকে আমি 1 2 3 4 এভাবে নাম্বারিং করলাম সিরিয়াল অনুযায়ী। নাম্বারিং করার পরে আমি প্রথম কাজ হবে প্রত্যেকটা নালেবল কিনা খুঁজে বের করা। তো এখানে কিছু টার্মিনোলজি বলে দিছে যে নালেবলের কথা আমি অলরেডি বলছি যে একটা নোট নালেবল কিনা আমি কিভাবে জানবো। সো এই যে দেখেন, ইফ এন ইজ এ লিফ লেবেলড বাই এপসাইলন, দ্যাট মিনস আপনি ধরেন এরকম একটা কিছু লিখছেন, অর বি, এ অর বি। তো এইটা ধরেন আপনি 1 নাম্বার দিচ্ছেন, এটা আপনি 2 নাম্বার দিয়েছেন। সো আপনি এখন এই এই জিনিসটা নালেবেল কিনা, ইফ এন ইজ এ লিফ লেবেলড বাই এপসাইলন, মানে এন যদি ধরেন এক একটা নোটকে, ওই নোটটা নালেবল কিনা তখনই হবে নালেবল যদি মানে ইনস্টেড অফ এ, এখানে যদি ধরেন মানে শুধু একটাই আছে, কিচ্ছু নাই, এটা হচ্ছে আপনার এন নোট, এবং এখানে আপনি বলছেন যে এন নোটের ভ্যালু হচ্ছে এপসাইলন, তাহলে আপনি একে বলতে পারবেন যে এটা একটা নালেবল, কারণ এ হচ্ছে ভ্যালু হচ্ছে এপসাইলন। এটা একটা হতে পারে। আবার কি হতে পারে যে ইফ n is a leaf labeled with position I, nullable n equal to false. That means আপনার যদি n নিজেই একটা হচ্ছে নোড হয় এবং এর হচ্ছে পজিশন ধরেন a দেয়া আছে এবং a এর ভ্যালু ধরেন মানে a হচ্ছে নিজেই একটা সিম্বল, তো সেক্ষেত্রে এটাকে আমি বলবো নট নালেবল। কারণ এ যদি আমি শুধু বলি যে আমার আর ইকুয়াল টু হচ্ছে একটা এ, দ্যাট মিনস কি শুধু এ হচ্ছে আপনার এই স্ট্রিং এর জন্য অ্যাকসেপ্টেবল, তার মানে এটা তো কোনোদিনই নাল হওয়ার পসিবিলিটি নাই, তাই না? এই জন্য একে আমি বলতে পারবো এটা হচ্ছে নট নালেবল। সো ফার এনি কনফিউশন? এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? No, miss. আচ্ছা, তারপরে কি বললো যে ইফ এন ইজ অ্যান অর নোট, দ্যাট মিনস এই যে এরকম যদি হয়, এটা যদি আমার এন হয় এবং এখানে একটা এ আর এখানে একটা বি থাকে, তো এই এ আর বি এর বদলে আমি বলবো এটা হচ্ছে একটা চাইল্ড 1 আর এটা হচ্ছে আমার চাইল্ড 2। লেফটেরটাকে চাইল্ড 1 বলছি, রাইটেরটাকে বলছি চাইল্ড 2। সো যদি এরকম অর নোট থাকে, নোটটা যদি আমার অর হয়, সেক্ষেত্রে এটা নালেবল হবে কিনা এটা ডিপেন্ড করবে যদি C1 অথবা C2 যে কোনো একটা নালেবল হয়। দ্যাট মিনস অর এর মিনিং কি, আমরা ওই যে অর গেট নর গেট করছি না, কি করছিলাম, যদি এ এবং বি যে কোনো একটা শূন্য থাকে তাহলে আমি কি বলবো যে এটা একটা অর গেটের জন্য এটা হচ্ছে অর হচ্ছে ট্রু হয়ে যায়, তাই না? মনে আছে অর গেটের কথা কি, যে কোনো একটা শূন্য থাকলে এটা শূন্য না, যে কোনো একটা এরকম যদি 1 1 থাকলে শুধুমাত্র জি 1, miss, আদারওয়াইজ 0 0 থাকলে 0, 1 0 থাকলেও 0, এইভাবে এরকম একটা গেট শিখছিলাম না অর গেটের। জি তো জি জি মিস। এরকমই আর কি, যে অর যদি আমার নোডের মধ্যে থাকে, C1 আর C2 যে কোনো একটা যদি নালেবল হয় তাহলে সেটাকে আমি বলবো যে এই নোডটা নালেবল। C1 আর C2 নালেবল মানে কি, মানে হচ্ছে ওই যে C1 এর মধ্যে যেটা ধরেন এপসাইলন এ বি সব আছে, যেমন ওই যে আমার অর এর বাইরে এখানে কি থাকতে পারে, একটা a প্লাস বি থাকতে পারে। সো a প্লাস বি এই ফুলটার ভ্যালু যদি আপনার নালেবল হইতে হয়, সেক্ষেত্রে আপনার C1টা নালেবল, এবং C1 নালেবল মানে এই নোটটাও নালেবল। বুঝতে পারছি? এই জন্য বলছে যে অর C1 অথবা C2, যদি C1টা নালেবল নাও হয়, C1 এ যদি একটা ভ্যালু থাকে এ কিন্তু C2 তে আপনার এপসাইলন পাওয়ার চান্স আছে, সেক্ষেত্রেও আমি বলবো যে এই এন নোটটা হচ্ছে নালেবল। আপনি আপাতত জাস্ট হচ্ছে জেনে যান নালেবলটা কি, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, যে উদাহরণ দিয়ে দেখবো যে জিনিসটা আমরা কিভাবে আসলে বের করতেছি। আচ্ছা, এখন আমাকে বলেন যে নোটটা যদি অর না হয়ে এন্ড হয়, সেক্ষেত্রে আপনার অ্যান্সার কি হওয়া উচিত? ম্যাম দুইটাই নালেবল হতে হবে। এক্স্যাক্টলি, অর এর ক্ষেত্রে যেমন যে কোনো একটা নালেবল হলেই হয়, এন্ড এর ক্ষেত্রে C1 এবং C2 দুইটাই নালেবল হতে হবে, তাহলেই শুধুমাত্র আমি এই অর এটাকে বলতে পারবো নালেবল।
আদারওয়াইজ বলতে পারবো না। যে কোনো একটা নালেবল হলে আমার কাজ নাই, আমার দুটাকেই নালেবল হতে হবে, তাহলেই শুধু বলতে পারবো যে এটা একটা নালেবল। এই জন্য বলছে যে C1 অ্যান্ড C2। তারপরে যদি এস্টার নোড থাকে তাহলে জাস্ট হচ্ছে এস্টারের নিচে যে লিফ নোড আছে সেই লিফ নোডটা যদি নালেবল হয় তাহলে এটা নালেবল, যদি নালেবল না হয় তাহলে এটা নালেবল না। এনি কনফিউশন রিগার্ডিং দিস টার্মিনোলজি? নো মিস। আচ্ছা, তারপর ফার্স্ট পজের কথা বলছে। তো ফার্স্ট পজ গুলো আসলে কি কি হয়, কেমন কেমন হয়? আমি তো প্রথমে বললাম যে ফার্স্ট পজিশনে যেটা হয় সেটাই ফার্স্ট পজ, সহজ ভাষায়। তো এখানে কিছু টার্মিনোলজিস দিচ্ছে যে যদি আমি কোনো পার্টিকুলার নোডের ফার্স্ট পজ বের করতে চাই, ধরেন এটা একটা এন নোড, তো এখানে কি বলছে এন ইজ এ লিফ লেভেলড বাই এপসাইলন। এন যদি নিজেই একটা লিফ নোড হয় এবং এপসাইলন দিয়ে লেভেলড করা থাকে, তাহলে আমার ফার্স্ট পজ হচ্ছে, ফার্স্ট পজ ফর দিস নোড ইজ এপসাইলন। এনি কনফিউশন? আমি বলছিলাম তো এটা রাইট, যে যদি এ স্টার হয়, এটা একটা মানে সরি এ স্টার বলতেছি, যদি আপনার রেগুলার এক্সপ্রেশনই বলি দেই যে আমার আর ইকুয়াল টু হচ্ছে এপসাইলন, বলতে পারি না? জি মিস। সেক্ষেত্রে আমার ফার্স্ট পজ হবে হচ্ছে এপসাইলন, এটাই বলছে। তারপরে টার্গেটটা বলছে যে যদি এরকম হয় যে আমার নোডটা লিফ নোড এবং আমার এখানে লিফ নোডের মধ্যে এপসাইলন নাই, একটা পার্টিকুলার সিম্বল দেয়া আছে, সেক্ষেত্রে আমার ফার্স্ট পজ কি হবে বলেন তো? একটা সিম্বলই যদি থাকে আমার আরডিতে, এরকম যদি হয় তাহলে আমার ফার্স্ট পজ কি হবে? ওই সিম্বলটাই হবে মিস। এক্স্যাক্টলি ওই সিম্বলটাই হবে। তো এটাই বলছে যে যদি কি বলে ফার্স্ট পজে আমার আই থাকে তাহলে আমি সিম্বল ওই আইটাই হচ্ছে আমার ফার্স্ট পজ। তারপরে যদি আমি ইজ এন ইজ এন অর নোড, যদি একটা অর নোড হয় এগেইন সেম ভাবে অর নোডের একটা C1 থাকবে, একটা C2 থাকবে, সেক্ষেত্রে অর নোডের ফার্স্ট পজ কি হবে? এইটার ফার্স্ট পজ কি হবে? আপনি নর্মাল কমন সেন্স দিয়ে বলেন তো। যদি আমি বলি A প্লাস বি, এতটুকু রেগুলার এক্সপ্রেশনের জন্য ফার্স্ট পজ কি হইতে পারে? এ অর বি। এ অথবা বি, যে কোনো একটা হইতে পারে না? জি মিস। তো এই জন্যই বলছে যে তাহলে যদি এখানে আমার অর থাকে তাহলে C1 এর ফার্স্ট পজ ইউনিয়ন C2 এর ফার্স্ট পজ হবে। C1 এর যেটা প্রথমে ভ্যালু থাকবে সেটাও আমার এটার ফার্স্ট পজ হতে পারে, আবার C2 এর যেটা প্রথমে ভ্যালু থাকবে সেটাও আমার ফার্স্ট পজ হতে পারে, হুইচ ক্যান বি C1 এর ফার্স্ট পজ C2 এর ফার্স্ট পজ। তো এখন ডটের ক্ষেত্রে কি হবে আরেকজন বলেন? নোটটা যদি ডট হয় সেক্ষেত্রে ফার্স্ট পজ কি হবে? ধরেন এ বি দিলাম, ফার্স্ট পজ কি হবে? ম্যাম এ। অবশ্যই অলওয়েজ হচ্ছে আমার, যদি এ বি দেই C1 এবং C2 তে ডট অবস্থা থাকে, সবসময় কি লেফটের ফার্স্ট পজটাই হবে হচ্ছে আমার এই ডটের ফার্স্ট পজ। এনি কনফিউশন ফর মানে এতটুকু পর্যন্ত? নো মিস। লেফটের ফার্স্ট পজটাই হচ্ছে আমার ডটের ফার্স্ট পজ। কিন্তু যদি ধরেন এরকম থাকলো, মানে C1 তো থাকবেই, C1 এর ভ্যালুটা ধরেন এপসাইলন, তাহলে C1 এর ফার্স্ট পজটা বেসিক্যালি একটা এপসাইলন এবং C2 তে আছে হচ্ছে ধরেন এ, সেক্ষেত্রে আমার টাইম মানে এই যে এটা জিনিসটা এরকম যদি হয় এপসিলন ডট বি, তাহলে আমার ফার্স্ট পজ কি হবে? বি মিস। বি হবে না? জি তাহলে মিস। আমি যদি একটা কন্ডিশন দেই যে যদি C1 নালেবল না হয়, যদি C1 নালেবল না হয় তাহলে সবসময় C1 এর ফার্স্ট পজটাই হচ্ছে ডটের ফার্স্ট পজ, কিন্তু যদি নালেবল হয় তাহলে C1 এরটাও ফার্স্ট পজ হতে পারে, C2 এরটাও ফার্স্ট পজ হতে পারে, তাই না? ইয়েস মিস। এটাই বলছে যে ইফ নালেবল অফ C1 দেন ফার্স্ট পজ অফ C1 ইউনিয়ন ফার্স্ট পজ অফ C2। যদি নালেবল হয় C1 তাহলে দুইটারই ফার্স্ট পজ আমি বলতে পারি, যে এপসাইলনও বলতে পারি আবার বিও বলতে পারি। বাট যদি নালেবল না হয়, যদি C1 লেজিট থাকে, তাহলে কখনোই C2 এর ফার্স্ট পজ আমি নিব না। আমার এ বি যদি থাকে এক্স্যাক্ট আমি এ কেই বলবো আমার ফার্স্ট পজ। এখন যদি এ স্টার থাকে সেক্ষেত্রে আপনার ফার্স্ট পজ কি হবে বলেন? এ স্টার থাকলে C1 সি তো থাকলে সি এর তো কোনো 1 2 নাই, তো সেক্ষেত্রে আমার ফার্স্ট পজ কি হবে বলেন? ম্যাম এপসাইলন আর C1। মানে আপনার C1 এ যা আছে তাই,
C1 এর ফার্স্ট পজে যা পাবো তাই, এটা তো কোনো কম্পারিজনের কিছু নাই, তাই না? C1 এ যদি শুধু A স্টার থাকে তাহলে এপসাইলন অর A থাকবে, আবার A প্লাস B স্টার থাকলে এপসাইলন A B তিনটাই থাকবে, তাই না? জি মিস। ইয়েস ম্যাম। ওকে, সো আমরা ফার্স্ট পজের টার্মিনোলজি বুঝে ফেলছি। এখন যদি সেম ভাবে লাস্ট পজ বের করতে চাই, লাস্ট পজ মানে লাস্ট পজিশনে কে থাকবে সেটা বের করা দরকার। তো এগেইন আমার যদি শুধু নোটটার মধ্যে একটা সিম্বল থাকে হুইচ ইজ এপসাইলন, তাহলে আমার লাস্ট পজ কি হবে? এপসাইলনই হবে। যদি একটাই নোট থাকে এবং নোটের মধ্যে এপসাইলন থাকে, এপসাইলন মিস। হবে না? আবার জি যদি মিস। একটাই নোট থাকে এবং নোটের মধ্যে শুধু এ থাকে, তাহলে লাস্ট পজ কে হবে? এ। এ হবে। তারপরে যদি অর থাকে, এটা যদি থাকে তাহলে লাস্ট পজ এ আর বি মিস, যে কোনো A or একটা। B দুটোই। এক্স্যাক্টলি যে কোনো একটা হতে পারে। সো C1 এর লাস্ট পজ ইউনিয়ন C2 এর লাস্ট পজ, তাই না? মানে এ আর বি তো আমি একটা সিম্বলের কথা বলতেছি, এখানে তো অপারেশনও থাকতে পারে, আমরা অলরেডি দেখছি যে এরকম অপারেশনও থাকতে পারে। সো আমার জাস্ট যেতে হবে এই নোডের লাস্ট পজ আর ফার্স্ট পজ, লাস্ট পজ গুলো বের করে সেটা ইউনিয়ন করে দিলেই হয়ে যাবে, তাই না? সো আমি জাস্ট জি। একটা ছোট ছোট উদাহরণ দিয়ে দেখাচ্ছি জন্য সিম্বল বলতেছি, বাট আমার বেসিক্যালি কি করতে হচ্ছে, লাস্ট পজ অফ C1 নিতে হচ্ছে। সো এল অফ C1, এল অফ C2। এখন বলেন আমাকে ডটের ক্ষেত্রে কি হবে? লাস্ট পজ কি হবে ডটের ক্ষেত্রে? সিকিউর সিম্বলটা মিস হবে। C2 এর লাস্ট পজটা হবে, তাই না? জি মিস। C2 এর যেটা লাস্ট পজ সেটাই হবে আমার ডটের জন্য লাস্ট পজ, কারণ আমার শেষ দিয়ে শুরু করতে হবে, রিভার্সে। সো ডান দিক থেকে আসতে হবে, ডান দিকে তো সবার আগে আমি C2 এর লাস্ট পজকেই পাবো। তো অবভিয়াসলি ডট থাকলে C2 এর লাস্ট পজ হবে না বাই ডিফল্ট। কিন্তু যদি C2 এর লাস্ট পজ একটা এপসাইলন হয়, তখন তখন C2 এর লাস্ট পজও হইতে পারে, C1 এর লাস্ট পজও হইতে পারে, তাই না? ইয়েস মিস। এই জন্য বলছে যে যদি C2টা নালেবল হয় তাহলে লাস্ট পজ অফ C1 মানে ইউনিয়ন লাস্ট পজ অফ C2 যে কোনো একটা হতে পারে। বাট যদি নালেবল না হয়, যদি কনক্রিট ভ্যালু থাকে, তাহলে অবশ্যই লাস্ট পজ অফ C2ই নিতে হবে। মানে ক্লিয়ার? ইয়েস ম্যাম। তারপরে স্টার দিয়ে বলছে স্টার সেম, যেটা আমার স্টারের নিচে জো বলেগা ওই সেহি হে, বস যেটা বলবে সেটাই ঠিক। স্টারের জন্য ওরকম অবস্থা, স্টারের লিফ নোড হচ্ছে স্টারের বস। আচ্ছা, কি হলো, আমি আটকায় গেলাম কেন? ওকে, সো এখানে হচ্ছে আবার আপনাকে হাউ টু ইভালুয়েট ফার্স্ট পজ, লাস্ট পজ, নালেবল, লিফ নেবল, এই যে একসাথে আর কি কম্পারিজন দেখাইছে সেম। মানে আমি যেটা বললাম ওইটারই একটা মানে একটা সামারাইজড ভার্সন দেয়া আছে। সো আপনার এই এতগুলা স্লাইড না দেখে টোটালি ডিরেক্ট যদি আপনি এই স্লাইডে আসতেন কিছুই হইতো না, সেম জিনিস। বাট এখানে আর কি ডিটেইলে এক্সপ্লেনেশন দেয়া নাই। তো যাই হোক, আমরা এখন এই যে এইটার জন্য কাজ করব। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি আগে এ প্লাস বি স্টার ডট এ ডট বি ডট বি ডট হ্যাশ। আমি এটা দেখে দেখে এটা এটা এ নিয়ে অর আসছি। বি না? এ অর A বি or আর প্লাস B? বি তো সেম জিনিস, ও সরি। প্লাস আর অর তো সেম জিনিস। যাই হোক, সো এই যে এটা রেগুলার এক্সপ্রেশন বেসিক্যালি দেয়া ছিল, এখান থেকে সিনট্যাক্স ট্রিটা বানানো হয়েছে। বানানো হওয়ার পরে তারপরে যে 1 2 3 4 5 6 করে প্রত্যেকটাকে একটা পজিশনাল নাম্বার দিছে আর কি। যে ওই যে একটু আগে আপনারা হয়তো খেয়াল করছেন, ওখানে বেসিক্যালি আমি যখন বলতেছিলাম এ, ওরা বলতেছিল আই। তো ইনস্টেড অফ রাইটিং এ, ওরা বেসিক্যালি পজিশনটা নিয়ে কাজ করতেছে। তো যাই হোক, আমরা সিনট্যাক্স ট্রিটা বানানোর পরে আর কি প্রত্যেকটা এই যে প্রত্যেকটা নোডের ফার্স্ট পজ, লাস্ট পজ এইসব আর কি বের করব। এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। প্রত্যেকটা নোট কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না, লিফ নোটেরও ফার্স্ট পজ, লাস্ট পজ সবকিছু আমরা বের করব। তো আমরা একটু বড় করে জিনিসটা আঁকি, আঁকার পরে তারপরে করি। তো আমরা এখান থেকে যাই। তো প্রথমে এ অর বি এর জন্য আমি অর এ বি লিখলাম। তারপরে এটা হোল স্টারের মধ্যে আছে, সো এই পুরোটা একটা স্টারের মধ্যে লিখলাম। তারপরে এই স্টারের একটা ডটের সাথে আছে এ, আবার আরেকটা ডটের সাথে আছে বি, আরেকটা ডটের সাথে আছে বি, আরেকটা ডটের সাথে আছে হ্যাশ। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কনফিউশন? নো মিস। ওকে,
তারপরে আমি এখন নাম্বারিং করব, নিচ থেকে উপরে যদি নাম্বারিংটা করি, লিফের নাম্বারিং করব জাস্ট, আমার নাম্বারিং করার দরকার নেই। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে আমি জাস্ট এটা কি করছি, আমি হচ্ছে প্রত্যেকটার পজিশন ভ্যালু দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে না আমি পজিশন ভ্যালু এখানে 1 2 দিব না, আমি পজিশন ভ্যালু দিব অন্য নাম্বার IJKL, আপনি কিন্তু করতে পারেন। এটা জাস্ট হচ্ছে পজিশনের নাম্বার। আপনি এদের নাম রহিম, করিম, আব্দুল, রফিক, শফিক, জব্বার এগুলো রাখতে পারেন, ঠিক আছে? সো আমি জাস্ট 1 2 3 4 করে নাম্বারিং করে দিলাম। এখন প্রথম স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে কোনটা কোনটা নালেবল কোনগুলা সেগুলা ডিটেক্ট করে রাখা। এটা হচ্ছে প্রথম স্টেপ, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে লিফ নোডের ফার্স্ট পজ এন্ড লাস্ট পজ খুঁজে বের করা। এন্ড স্টেপ 3 হচ্ছে ইন্টারনাল নোডের লাস্ট পজ এন্ড ফার্স্ট পজ খুঁজে বের করা। এই তিনটা হচ্ছে আমার সিনট্যাক্স ট্রি এর উপর আমি করব। তারপরে আমি ফলো পজে যাব। আগে হচ্ছে এই তিনটা করতে হবে। সো আগে আমি নালেবল নাকি নট নালেবল সেটা খুঁজে বের করি একটু কষ্ট করে। সো আপনি দেখেন, আমি যদি এইটাকে লিফ নোট করার চিন্তা করি, এ তো একটা সিম্বল, সো ইটস নট নালেবল, রাইট? সো আমি বলে দিলাম যে ইটস এনএন মানে নট নালেবল। এনি কনফিউশন? লিফ নোটগুলো অ্যাকচুয়ালি No, no. কেউই নালেবল না, সবগুলাই নট নালেবল। হ্যাশেরটা আমি জানি না, স্টিল হ্যাশ তো অগমেন্টেড, আমি নট নালেবলই বললাম। এখন আমি এ অর বি এর জন্য যদি চিন্তা করি, এখন আপনি বলেন যে এ অর বি এই পার্টে এ এবং বি দুইটার কোনোটা কি নালেবল আছে? নো মিস। যেহেতু না। নালেবল না, তার মানে এই নোটটার জন্য আপনার আসলে এটা কি হবে, নট নালেবল হবে না? সো আমি জি মিস। নিচের দিকে লিখলাম নট নালেবল। দেখা যাচ্ছে আমার লেখা? জি মিস, দেখা যায়। আচ্ছা, এখন আমি স্টারের জন্য যদি চিন্তা করি, স্টারের জন্য এই নিচে এই পুরোটা আছে, এই পুরোটা যদিও নট নালেবল, কিন্তু স্টারের জন্য আমার কি স্টারটা অটো নালেবল না? মানে স্টার তো আমার অ্যাকচুয়ালি নালও প্রডিউস করে, এপসাইলন সহ সবগুলোকে নেয় না আমরা যদি কনসেপচুয়ালি চিন্তা করি? জি মিস। তাহলে স্টারটা আমি অলওয়েজ নালেবল লিখবো। স্টার হচ্ছে অলওয়েজ নালেবল। সো আমি এটা লিখে দিলাম এন মানে হচ্ছে নালেবল। তারপরে এখন দেখেন ডটের জন্য করতেছি। ডটের লেফটে আছে নালেবল, রাইটে আছে নট নালেবল। তাহলে কি ডট কি নালেবল বলা যাবে? জি মিস, বলা যায়। ডটের জন্য কি এন্ড করতে হয়, তাই না? জি, দুইটাই যদি নালেবল বলা হয় যাবে না মিস। তখন আমি বলতে পারি এটা নালেবল। তাহলে এটা কি নট নালেবল? নট নালেবল। এটা যদি নট নালেবল হয়, এটা নট নালেবল হলে এটাও নট নালেবল, এটাও নট নালেবল, এন্ড এটাও নট নালেবল, তাই না? তো বেসিক্যালি আমি যেটা দেখলাম যে আমার ফুল ইয়েতে আসলে নালেবল একটা, বাকি সবই নট নালেবল। তারপরের টাস্ক, এটা টাস্ক শেষ। এরপরের টাস্ক হচ্ছে ফার্স্ট পজ লাস্ট পজ বের করা লিফ নোটের জন্য। তো আমরা লিফ নোটে কি জানি যে লিফ নোট যেটা থাকে সিম্বল থাকে, তাহলে ফার্স্ট পজ ওই সিম্বলটা হবে, লাস্ট পজ ওই সিম্বলই হবে। তার মানে এটার ফার্স্ট পজও হচ্ছে এ, লাস্ট পজও হচ্ছে এ, তাই তো? ইয়েস মিস। সিম্বলটা না, কিন্তু আমরা ইনস্টেড অফ রাইটিং দ্য সিম্বল আমি পজিশন লিখবো। সো এ কে আমি কি দিয়ে কোন পজিশন দিয়ে বোঝাচ্ছি? 1 দিয়ে বোঝাচ্ছি না এখানে? জি মিস। এটাকে আমি 1 দিয়ে বোঝাচ্ছি না, সো আমি জাস্ট পজিশনটা লিখবো যে এটা 1। এই এই দুটোর যে কোনো একটা থাকতে পারে। আবার এই 2 এর ক্ষেত্রে কি হবে? এর পজিশন যেহেতু 2, সো এই দুটো থাকতে পারে। তারপর এর পজিশন যেহেতু 3, লিফ নোটের জন্য এতটুকুর জন্য এটাই। এটা 4, এটা আমি কি বুঝাতে পারছি কি হচ্ছে? এটা 5, এটা 5। আমি জাস্ট লেফট রাইটে লাস্ট এন্ড ফার্স্ট পজিশন এন্ড লাস্ট পজিশন লিখতেছি। সো বামেরটা হচ্ছে লাস্ট ফার্স্ট পজিশন আর ডানেরটা হচ্ছে লাস্ট পজিশন। তো ইনিশিয়ালি আমি শুধুমাত্র লিফের জন্য পজ বের করলাম কারণ এটা ইজিয়ার। জাস্ট হচ্ছে যেই পজিশনটা আমি লিখেছি নাম্বার, সেই নাম্বারটাই পাশ দিয়ে লিখে দিব। এনি কনফিউশন সো ফার? হ্যালো, সবাই বলেন ইয়েস। ইয়েস মিস। কনফিউশন আছে তার মানে ইয়েস বললেন যে? নো ম্যাম। আচ্ছা, বাকিদের কি অবস্থা? নো বলেন, ইয়েস বলেন, কথা বলেন, না হলে বুঝবো কিভাবে আপনারা আছেন নাকি নাই? একটা কনফিউশন কথা নাই 50 মিস। বারবার কনফিউশন নেই ম্যাম। হ্যাঁ প্লিজ, মানে যদি কনফিউশন থাকে বারবার জিজ্ঞেস করবেন। কষ্ট করে ক্লাস করতেছেন, কনফিউশন নিয়ে বাসায় যাওয়া যাবে না। আচ্ছা,
এরপরে আমরা হচ্ছে ইন্টারনাল নোড নিয়ে কাজ করবো, হচ্ছে এই যে প্রথমে অর, তারপরে স্টার, তারপর ডট 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 ডট। সো প্রথমে আমি এটা নিয়ে যদি কাজ করি, আমার নালেবিলিটির সরি ফার্স্ট পজের রুল অনুযায়ী কি বলে, এই অর এর জন্য এ এর ফার্স্ট পজ অর বি এর ফার্স্ট পজ, তাই না? অর ক্ষেত্রে অর এর ফার্স্ট পজের জন্য কি বের করি, এ এর ফার্স্ট পজ অর বি এর ফার্স্ট পজ, হুইচ ইজ 1 or 2, মানে ইউনিয়ন। মনে নাই আমি সূত্রগুলো যে পড়লাম? জি মিস, জি মিস, মনে আছে। লাস্ট পজ কি হবে জি, বলেন? এ এর লাস্ট পজ 1 or 2, ইউনিয়ন বি এর One. লাস্ট পজ, হুইচ ইজ জি 1 or মিস, 2। 1 and তারপরে স্টারের জন্য বলেন আবার ফার্স্ট পজ লাস্ট পজ। 1 স্টারের and জন্য 2 হবে অ্যাকচুয়ালি মিস। যেটা আছে সেটাই হবে, নিচে লিফ নোটে যেটা যেটা আছে সেটাই হচ্ছে আমার ফার্স্ট পজ, লিফ নোটে যেটা আছে সেটাই হচ্ছে আমার লাস্ট পজ, তো সেম। এরপরে যখন আমি এই ডটে গেলাম, এই ডটের ক্ষেত্রে আমার কি চেক করতে হবে, ডটের জন্য বেসিক্যালি ফার্স্ট পজটা কি, যদি ফার্স্ট পজ নালেবল হয় তাহলে ইয়ে থেকে নিতে হয়, লাস্ট পজ থেকেও ইউনিয়ন করতে হয়, মনে আছে? জি মিস, মনে আছে। ডট পেলে তো এই যে ডটের দেখেন C1 এ কি, C1 একটা কি নালেবল না? জি মিস, না লেভেল। যেহেতু নালেবল সেহেতু আমি কি নিব, 1 2 তো নিবই ফার্স্ট পজের, এবং এইটারও 3, ফার্স্ট পজ নিব, রাইট? জি মিস। এই যে এটারও। আচ্ছা, এখন লাস্ট পজের ক্ষেত্রে আবার বলেন, তাহলে লাস্ট পজের ক্ষেত্রে কি চেক করব, যে C1 যদি নালেবল হয় C1 এর লাস্ট পজ নিব, সাথে সি মানে 2 এরও লাস্ট পজ নিব, হুইচ ইজ 3। সো দুই দিকে 1 2 3 হবে। এনি কনফিউশন? বলেন কনফিউশন আছে কিনা। ভুল হয়েছে কিন্তু এটা, জি মিস, এটা ভুল হয়েছে। বলেন কেন ভুল হয়েছে। যেহেতু মিস স্টার ছিল, তো লাস্ট পজ তো জাস্ট 3 হবে এখানে। যেহেতু আমার কিন্তু নালেবিলিটি চেক করে, আমি বলতেছি কি ভুল হয়েছে। আমরা ফার্স্ট পজের ক্ষেত্রে নালেবিলিটি চেক করি হচ্ছে চাইল্ড 1 এর, আর লাস্ট পজের ক্ষেত্রে নালেবিলিটি কার চেক করি, চাইল্ড 2 এর নালেবিলিটি Child চেক 2 করি এর। না? জি চাইল্ড মিস, 2 এর কি নালেবিলিটি নট নাল না, এন এন না? সো আমি জি কেন মিস, ইউনিয়ন করব, আমি লাস্ট পজের লাস্ট লাস্ট পজ মানে C2 এর লাস্ট পজটা নিয়ে নিব না ডিরেক্টলি? জি মিস, জাস্ট C2 এরটা নিব আমরা। তাহলে এটা 3 হবে, বুঝতে পারছেন? আমি ইচ্ছে করে কিন্তু তখন ভুল বলছি, এটা কিন্তু মানে জেনে না জেনে করি নাই। সো জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে ফার্স্ট পজের সময় আমি C1 এর কথা চিন্তা করতেছি, লাস্ট পজের সময় আমি C2 এর কথা চিন্তা করতেছি অলওয়েজ। আবার ডটের জন্য আসছি, এবার বলেন, এবার ডটের ক্ষেত্রে কি আমার কাকে চেক করব, C2 এর নালেবিলিটি আগে চেক করব নাকি C1 এর ফার্স্ট পজ জানার জন্য? এটা হচ্ছে C2, এটার জন্য এটা একটা C2, আর এটা হচ্ছে C1। তো C1 এর নালেবিলিটি চেক করব ফার্স্ট ওয়ানে নাকি C2 এর ফার্স্ট পজের? ম্যাম জাস্ট C1 এর। জাস্ট ম্যাম C1 এর, C1 এক্স্যাক্টলি। C1 এর মধ্যে এখন বলেন তো C1 নট নাল না? NN জি মিস, তাহলে আমি কি জাস্ট কপি করে আনবো না ফার্স্ট পজটা? জি মিস। তো কপি করে আনলাম। এখন লাস্ট পজের ক্ষেত্রেও এটাও নট নাল, সো এটা লাস্ট পজ কপি করে আনবো, হুইচ ইজ কি 4। 4 আমরা কি ঠিক আছি, ঠিক জায়গায় আছি? জি মিস, ঠিক 4 জায়গায় ছিল আছে। কি 1 2 3, বি হচ্ছে 4। হ্যাঁ ঠিক আছে আই গেস। এরপরে আবার এখানে আসলাম। উফ কিরকম জঙ্গল জঙ্গল দেখতে লাগতেছে। খাতায় লিখলেও কিন্তু এরকম জঙ্গলের মতোই হবে, অনেক জায়গা নিয়ে লিখবেন, ঠিক আছে? মানে আমি যেমন ডটটা একটু ছোট দিয়ে ফেলছি জায়গা কমের জন্য, আপনাদের কিন্তু ছোট দেয়া যাবে না। যে আমি একটু হ্যাশটাকে সরাই, আমার খুবই ইয়ে লাগছে। এখন এই যে এখানে আসি, এটার নালেবল বের করব, মানে সরি এটা ফার্স্ট পজ বের করব, লাস্ট পজ বের করব। তো ফার্স্ট পজ দেখেন এগেইন এটার তো ডট আছে, কিন্তু ডটের ফার্স্ট C1 তো নট নালেবল, সো আমি জাস্ট কপি করে আনবো 1 2 3। আর এটার ক্ষেত্রে যেহেতু C2 নট নালেবল, এটার কি আছে 5 আছে না, সো 5 কপি করে আনছি। আবার এইটার জন্য দেখব, এই লাস্ট ডটের জন্য, এই লাস্ট ডটের ফার্স্ট পজে কি থাকবে 1 2 3 থাকবে, যেহেতু এটা নট নালেবল, এন্ড এটাও যেহেতু নট নালেবল সেহেতু এটাও কি আসবে বলেন তো, 6 জাস্ট 6। 6, জাস্ট 6। তো এইভাবে আমার হোল কোডটা করার মানে হোল সিনট্যাক্স ট্রি এর ফার্স্ট পজ এন্ড লাস্ট পজ এন্ড নালেবিলিটি বের করা শেষ।
তো আপনাদের ভিডিওগুলোতে মোস্ট প্রবাবলি নালেবিলিটিটা বের করে দেখায় নাই প্রথমে, ডিরেক্টলি করছে, বাট ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ট্র্যাক, কারণ প্রথম বারবার চেক, বড় ট্রি এর ক্ষেত্রে বারবার নালেবিলিটি চেক করাটা খুবই কঠিন হয়ে যাবে। সো আস্তে আস্তে যদি চেক করেন দ্যাট উইল বি আপনার জন্য খুবই হেল্পফুল। আচ্ছা, তো ফার্স্ট পজ লাস্ট পজ করার পরে এখন আমাদের বের করতে হবে বেসিক্যালি ফলো পজ। তো ফলো পজ মানে হচ্ছে আসলে দ্য সেট অফ positions which can follow the position I in the strings generated by the augmented regular expression. So basically এখানে যে আমি 1 2 3 4 এরকম করে আমি হচ্ছে এ এর পজিশনকে 1 বলছি, বি এর পজিশনকে 2 বলছি, তারপরে এ এর পজিশনকে 3 বলছি এন্ড হ্যাশের পজিশনকে 4 বলছি, তাই না আমাদের সিনট্যাক্স ট্রিটার মধ্যে। সো আমি বেসিক্যালি যদি নরমালি একটা আরি থেকে ফলো পজ বের করতে চাই, ধরেন a প্লাস বি ইন্টু বি স্টার এ বি, ধরেন এটা আমার হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আছে। তো এগুলোকে আমি ধরেন এইভাবে নাম্বারিং করতে পারি, যেটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখন ফলো পজ যেটা করে সেটা হচ্ছে এভরি পজিশনের জন্য ফলো পজ বের করে। ফলো পজ মানে আমি যখন পজিশন 1 এ আসি আমাকে কারা কারা ফলো করতে পারে, মানে যে কোনো একটা ক্যারেক্টার। আপনি এখন বলেন যে আপনি এইটার জন্য, এই আরিটার জন্য যদি আপনি এ নিয়ে ফেলেন, এর বাইরে আপনাকে কে কে ফলো করতে পারে? 2 একটা ফলো করতে পারে না, কারণ যেহেতু এ সরি, আপনি বলেন এর বাইরে আপনাকে কি 2 ফলো করতে পারবে যদি a প্লাস বি দেয়া থাকে? এ যদি আমি নিয়ে ফেলি আবার কি বি নিতে পারবো এখান থেকে? নো মিস। স্টার দেয়া নাই, সো নিতে পারবো না। তার মানে এ কে 2 ফলো করবে না, তাহলে এ কে কে ফলো করতে পারবে? যদি আমি এ নেই তাহলে আমাকে 3 ফলো করতে পারে, আবার 3 যদি ফলো নাও করে, স্টার আছে যেহেতু, 3 তো নালও হতে পারে, সেক্ষেত্রে আমাকে কে ফলো করতে পারে? 4। 5 কি ফলো করতে পারবে? জি মিস। আমি এক্সাক্ট মানে আমার ইমিডিয়েট ফলোয়ারকে খুঁজতেছি। আচ্ছা এ আচ্ছা। যদি ফলো করে, এ আর বি তো কনক্যাটিনেট অবস্থায় আছে, মাস্ট এ আর বি দিয়ে শেষ হইতে হবে। সো এ 5 যদি পারবে আমাকে না ফলো মিস। করে 5 ফলো করতে পারবে না। সো আমার তাহলে 1 এর ফলো পজ হচ্ছে 3 4। এখন আপনি বলেন 2 এর ক্ষেত্রে কি হবে? 2 এর ফলো পজ কারা হবে? 2 এর 3 এক্সাক্ট পরে 5 কি 3 মিস। আসতে পারে, 5 সেম কেন হবে? 3 and 4 সেম হবে না, 3 সেম এন্ড হবে 4ই তো হবে। সেম হবে মিস। এক্স্যাক্টলি। তারপর এ 3 আর এর জন্য 3 এর ফলো পজ কি হবে? 4। 3 এর ফলো পজ হবে শুধুমাত্র 4 এন্ড 4 এর ফলো পজ হবে শুধুমাত্র 5। আর 5 5 এর ফলো পজ কি হবে? কেউ না, 5 কে কেউ ফলো করে না, ঠিক মিস আছে? এটাকে দেখাইতে হবে, মানে 5 কে করেন এটাও দেখাতে হবে। এই যে ফাঁকা সেট দিয়ে দেখাইছি যে, ও আচ্ছা আচ্ছা মিস। দেখাইতে কি এক লাইন ফেলে পারবে। সো আমি তো আমাদের একটা র্যান্ডম মানে দিলাম। এখন যদি আমরা সেম ভাবে আমাদের যেই সিনট্যাক্স ট্রি আমাদের নিয়ে কাজ করছি সেটা দেখাই, সেটার ক্ষেত্রে কি হতে পারে? এ প্লাস বি হোল স্টার এ বি বি, এটা ছিল তাই না? তো আমার এটা হচ্ছে পজিশন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 যদি হয়, সো 1 পজিশনের জন্য ফলো পাস কারা হবে বলেন? এ নিজে হইতে পারে না, বারবার 1 থাকতে পারে যেহেতু উপরে হোল স্টার আছে। জি মিস। এ হইতে পারে, তারপর কি বিও হইতে পারে তাই না? এই যে এই 2 নাম্বার পজিশনও হইতে পারে, কারণ যেহেতু উপরে স্টার আছে, এ বি 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 এ এরকম নিতেই পারি, আমি অল কম্বিনেশন অফ নিতে পারি না? জি মিস। সো 2 হতে পারে। তারপরে আর কে হতে পারে? এটা যদি স্টার, যেহেতু এটা যদি এমপিটি হয় তাহলে 3 হতে পারে তাই না? সো 1 2 3, আর কি কিছু হইতে পারবে? নো মিস। তারপরে দেখেন আবার 2 নাম্বার পজিশনের জন্য কে হতে পারে? সেম জিনিস হবে না? জি মিস। হ্যাঁ। তারপর 3 নাম্বার পজিশনের জন্য কে হবে ফলো পজ? 4। শুধু 4 হবে। 4 নাম্বারের পজিশনের জন্য হবে শুধু 5, 5 5 নাম্বার পজিশন হবে ফাঁকা। ক্লিয়ার? আবার এখানে তো হ্যাশ ছিল, হ্যাশ ভুলে গেছি। 5 নাম্বার পজিশনে হবে 6 এন্ড 6 নাম্বার পজিশন হবে ফাঁকা। তো এটা আমি তো জাস্ট আপনাকে শর্টকাট দেখাই দিলাম, এভাবে আপনি আসলে বের করতেই পারেন। তো এখানে আসলে ওরা আবার রুল বানাতেছে, মানে যদি আপনি খুবই ভদ্র ভাষায় ফলোপসকে বের করতে চান কিভাবে বের করবেন, তো একটু ভদ্র হওয়া শিখি। কি বলছে যে রুল 1, ইফ n is cat node and left child c1
right child C2 and I is the position in last pose C1, then all position is first pose C2 are in all follow pose I. মানে কি বলছে আমিও আগামাথা কিচ্ছু বুঝি নাই, এটা সহজ ম্যাম ভাষায় এটা অভদ্র জায়গায় লিখতেছে। বলবো। হ্যাঁ কি কি ম্যাম ভদ্র ভাষায় তো ভালো লাগছে না ম্যাম শুনে। বাঙালি না আমরা, সো আচ্ছা ঠিক আছে, একটু বেশি ভদ্র ভাষা আসলে আমাদের জন্য না, এই জন্য আমরা আরেকটু মানে ভদ্র এবং অভদ্রর কাছাকাছি একটা ভাষা নিয়ে আসি। সেটা হচ্ছে এই যে এরকম একটা লুপ চালায়, আসলে জিনিসটা যেটা বলছে সেটা হচ্ছে আপনি যদি এখন ডট নোডের মধ্যে থাকেন, এটার যদি ফলো পজ বের করতে চান, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার এর লাস্ট পজিশনে যারা আছে, ধরেন এখানে যদি 1 2 3 থাকে, মানে এটা তো C1 এটা C2 তাই না? তো এই যে দেখেন আইটা লাস্ট পোজ অফ C1, সরি আমি তো C2 লিখছি, তো সরি এখানে C1 আর C2 আছে। C1 এর একটা ফার্স্ট পোজ আছে, ধরেন C1 এ আছে 1 2 3 ফার্স্ট পোজে, আর লাস্ট পোজে আছে হচ্ছে 4, আর C2 তে আছে 1 2 3 আর ফার্স্ট ইয়েতে আছে হচ্ছে 2 3, এরকম থাকে না? প্রত্যেকটা লিফ নোডেরই তো আমরা মানে প্রত্যেকটা নোডেরই তো আমরা আসলে ফার্স্ট পজ লাস্ট পজ বের করছি। সো রুলটা হচ্ছে যখন আপনি এইখানে আছেন, এইটার জন্য যখন আপনি লাস্ট পজ বের করবেন, সরি ফলো পজ বের করবেন, এটার সূত্রটা হচ্ছে এই নোডের লেফট চাইল্ডে যতগুলা লোকেশন আছে, ধরেন এখানে তো শুধু একটা আছে, তো এটার উপর আসলে লুপ চালাবেন। সেই যে আই বিলংস টু লাস্ট পোজ অফ এন, সো আমি যদি এখানে শুধু 4 না লিখে 4 5 6 লিখে দিতাম, তাহলে আপনাকে 4 5 এবং 6 নাম্বারের জন্য ফলো পজ বের করতে হবে। তো 4 5 6 নাম্বারের জন্য ফলো পজ বের করার জন্য আপনি ওই যে আমরা যেটা বের করছিলাম ওই পদ্ধতি ফলো করতে পারেন, অথবা এইটা লিখতে পারেন। এটা কিভাবে করে, ফলো পোজ অফ আই ইকুয়াল টু ফলো পোজ অফ আই ইউনিয়ন ফার্স্ট পোজ অফ C2। সো 4 এর জন্য আপনার ফলো পজ হবে এই যে আগে থেকেই ফলো পজ যদি আমি বের করে রাখি, সেই ফলো পজ অফ 4 ইউনিয়ন ওই নোডেরই C2 এর ফার্স্ট পজ। তার মানে ইউনিয়ন কি হবে, ওই নোডের C2 এর ফার্স্ট পজে কি আছে 1 2 3 আছে না? সো 1 2 3, এটা হচ্ছে আপনার ডটের রুল। তো এটা জাস্ট এখন মনে রাখেন, আমরা এটা যখন আরো প্র্যাকটিক্যালি করব দেখবেন যে তখন এত কঠিন লাগতেছে না, শুনতে পারবেন। ফলোপজ অফ 4, আগে থেকে আমরা 2-3টা ফলোপজ হয়তো বের করবো, একটা করে ফলোপজ যদি বের করি, প্রথমে একটার জন্য ফলোপজ যদি বের করি, প্রথমে ইনিশিয়ালি আমার ফলোপজ 5 থাকলো, তো এই 4 এর জন্য আপনি ধরেন 3-4 বার আপনার একটা নোডে আমরা কি 1 2 3 আমরা 2-3 বার পাইছি না, ডট একবার পাইছি, স্টারে একবার পাইছি, হ্যাশ প্লাস একবার পাইছিলাম তো। সো যেটা করে সেটা হচ্ছে প্রথমবার যখন পায় তখন ফলোপজ অফ 1 ধরে নেয় 5 এবং এটার সাথে C2 এর ফার্স্ট পজ অ্যাড করে দেয়। সো দেখা গেল 1 2 3 অ্যাড হয়ে গেল। এরপরের বার যখন আবার এই 4 এর ফলোপজটা বের করতে যাব, দেখবো যে আগে থেকে 1 2 3 আছে, এর সাথে নতুন কিছু যদি অ্যাড করতে হয় সেটা অ্যাড করে দিব। সো এটা হচ্ছে আমার রুল ফর ডট। আর ডট ছাড়া ফলোপজ আমরা স্টারের বের করি না, শুধুমাত্র ডট এবং অরের বের করব। সো অরের ক্ষেত্রে যে রুল সেটা হচ্ছে আই বিলংস টু লাস্ট পোজ অফ ইফ এনি, সরি আমরা অরের ইয়ে বের করি না, অরের জন্য ফলোপজ বের করি না, শুধুমাত্র ডট আর স্টারের জন্য ফলোপজ বের করি, অরেরটা আমার ইম্পর্টেন্ট না। সো ডট আর স্টারের জন্য যদি বের করি, তো ডটেরটা তো এই রুল, আর স্টারের যে রুল সেটা হচ্ছে স্টারের ক্ষেত্রে তো আসলে আপনার লাস্ট পজ ফার্স্ট পজ সব হচ্ছে আপনার এই যে এখানে যেটা থাকে সি এর লাস্ট পজ আর সি এর ফার্স্ট পজ, এটাই। যে বলছে ইফ এন ইজ এ স্টার নোড and I is position in last pose of n, then all position in first pose n are in follows pose of I. That means ডটেরও একটা লাস্ট পজ থাকে, ফার্স্ট পজ থাকে, লাস্ট পজ থাকে। তো I belongs to মানে ডটের মধ্যে, সরি স্টারের মধ্যে যদি, ডট বলতেছি বারবার, স্টারের মধ্যে ধরেন এরকম একটা আছে, আবার এরকম আছে, একটা C1 আছে, C2 তো নাই, স্টারে একটাই চাইল্ড। সো এখানে আছে 1 2 3, এখানে আছে 4 5।
তো যেটা বলছে সেটা হচ্ছে I belongs to all the last pos of n, দ্যাট মিনস 4 ও আছে 5 ও আছে। একবার I equal to 4 নিব, একবার I equal to 5 নিব, নিয়ে প্রত্যেকটার লাস্ট পজ বের করব। সো প্রথমে 4 এর জন্য বের করব, তারপরে 5 এর জন্য বের করব। তো বের করার উপায়টা কি, ফলো পজ অফ I belongs to ফার্স্ট পজ অফ n, তার মানে n এর যে ফার্স্ট পজটা আছে এটার সাথে আগে থেকে যদি এই I এর কোনো ফলোপজ থাকে সেটার ইউনিয়ন করব। এখন এত মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখেন যে আমি ডটের জন্য C1 C2 এর জিনিস চিন্তা করি, আর স্টারের ক্ষেত্রে আমি নিজেরই ফার্স্ট পজ আর লাস্ট পজ নিয়ে কাজ করি, আমার চাইল্ড নিয়ে স্টারে কাজ করি না। আর অর থাকলে সেটার ফার্স্ট পজ লাস্ট পজ আমি বের করব না। তো এখন আমি যাই ফার্স্ট পজ লাস্ট পজ বের করার জন্য। তো যেহেতু প্রথমে আমার এই নোটটা আছে, এটার জন্য আমি ফলো পজ বের করব না, আমি স্টার্ট থেকে স্টার্ট করব। সো বেসিক্যালি আমরা প্রথমে যেই কাজটা করছিলাম না 1 2 3 4 5 এর জন্য, আলটিমেট যে রেজাল্টটা পেয়ে গেছিলাম, এই স্টার আর ডটের রেজাল্টের মাধ্যমে আমি সেই আলটিমেট রেজাল্টটা বের করব। মানে আমি জাস্ট ওইটা যেটা আমরা ডিরেক্টলি বের করছিলাম সেটারই একটা লেন্দি ভার্সন আর কি। তো আপনি প্রথমে ডিরেক্টলি বের করে লেন্দি ভার্সনটার সাথে ম্যাচ করে দেখতে পারেন যে আপনি ঠিক আছেন নাকি ভুল আছেন। সো দেখি কিভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে আমাদের আসলেই ওরকম আসে কিনা। তো আমার যেহেতু এটা বাদ, আমি এখান থেকে স্টার্ট করব। তো স্টারের ক্ষেত্রে আমি রুল কি জানি, যে স্টারের ক্ষেত্রে আমার লাস্ট পজে 1 আর 2 আছে, সো 1 এবং 2 এই দুটার জন্য আমি ফলোপজ বের করব। 1 এর জন্য যখন ফলোপজ বের করব, ফলোপজের রুলটা হচ্ছে 1 এর নিজের ফলোপজ অফ 1 ইউনিয়ন ফার্স্ট পজ অফ n, তাই না? তাহলে বলেন ফলোপজ অফ 1 এ ইনিশিয়ালি আমার কি আছে, সব ফাঁকা সেট আছে বলছিলাম আমি, ইনিশিয়ালি সব ফাঁকা। সো ফলোপজ অফ 1 এ আছে ফাঁকা, ইউনিয়ন করতে বলছে ফার্স্ট পজ অফ n, ফার্স্ট পজ অফ n এ কি আছে, 1 আর 2 আছে না? জি মিস। তাহলে আমার মানে 1 নাম্বারের জন্য পজ কি হবে, 1,2 ইউনিয়ন জি করলে। মিস। জি মিস। সো এটাই লিখছে। এখন আবার বি এর জন্য সেম ভাবে, সো বি তো না, 2 এর জন্য, 2 এর জন্য একইভাবে ফলোপজ অফ 2 ইউনিয়ন ফার্স্ট পজ অফ n, ফার্স্ট অফ n এ আছে হচ্ছে 1,2, আর ফলোপজ অফ 2 তে আছে হচ্ছে ফাঁকা সেট। সো এই দুটো ইউনিয়ন করলে আমার আসে 1,2, এই জন্য আমি লিখলাম 1,2। তো আপনি দেখেন তো স্টারের সাথে কি আর কোনো সিম্বল আছে লাস্ট পজে 1 আর 2 ছাড়া? নো মিস। যেহেতু নাই সেহেতু আমি দেখেন এতটুক মানে শেষ। এখন আমি আবার ডটের জন্য বের করব, এটার জন্য বের করব। তো এটার জন্য আবার কি করব, লাস্ট পজে যেটা আছে, সরি ডটের জন্য আমি কি বের করছিলাম, কি সূত্র ছিল মনে আছে? ডটের জন্য সূত্র ছিল হচ্ছে লাস্ট পজ 1,2 এন্ড ফার্স্ট পজ। চাইল্ড দুটারই কাউন্ট করব। চাইল্ড দুটো কাউন্ট করব, বাট মানে আই কোনগুলোর নিব, এই যে ডটের জন্য হচ্ছে লাস্ট পজ অফ C1 নিব, এই যে লাস্ট পজ অফ C1 নিব। সো দেখি লাস্ট পজে C1 এর লাস্ট পজে কে কে আছে ডটের সাথে। C1 হচ্ছে এইটা, এটা লাস্ট পজে কে আছে, 1,2 আছে না? জি মিস। এগেইন তাহলে 1,2 এর জন্য আমি ফলোপজ বের করব। তো 1 এর জন্য ফলোপজ ডটের ক্ষেত্রে কি রুল ছিল, 1 এর ফলোপজের ক্ষেত্রে যে নিজের ফলোপজ ইউনিয়ন লাস্ট পজের, মানে C2 এর লাস্ট পজ, তাই না? জি মিস। জি মিস। সো এই যে নিজের ফলোপজে কে আছে, 1 এর নিজের ফলোপজে অলরেডি 1,2 আছে না? জি মিস। তো 1,2 থাকলো, এবং তার সাথে ইউনিয়ন কি হবে, লাস্ট পজ C2 এর লাস্ট পজ। তো C2 বেসিক্যালি হচ্ছে আমার এই ডটের জন্য C2 হচ্ছে এইটা। তো C2 এর লাস্ট পজে কে আছে, 3, 3 সো 3 অ্যাড হয়ে যাবে। এনি কনফিউশন? নো ম্যাম। নো মিস। তাহলে বলেন এই 2 নাম্বার পজিশনের জন্য এগেইন আমার সেম কাহিনী না, ফলোপজ অফ 2, তার মানে সেম আসবে 1,2 ইউনিয়ন হচ্ছে লাস্ট পজ অফ, সো 1,2,3। সো দেখেন আমার 1,2,3 পেয়ে গেছি। এখন আমি এই ডট পর্যন্ত কাজ শেষ, এখন আমি এইখানে আসব। আরেকটা ডটের ক্ষেত্রেও কি করব, ফার্স্ট চাইল্ডের লাস্ট পজ নিয়ে মাথা ঘামাবো। তো ফার্স্ট চাইল্ডের লাস্ট পজে আছে 3, সো আমি জাস্ট 3 এর ভ্যালু বের করব। 3 এর ভ্যালু বের করার জন্য আমার কি চেক করতে হবে, 3 এর নিজের ফলোপজ ইউনিয়ন C2 এর
লাস্ট পজ, Last তো pause. 3 এর লাস্ট পজে কি আছে, মানে নিজের 4. ফলো পজে তো কিছু নাই, C2 এর লাস্ট পজে 4 আছে, সো 4 অ্যাড করে দিলাম। ক্লিয়ার? জি মিস। এটুকু ডান। এখন আমার পরের ডটে যাব, হুইচ ইজ দিস ওয়ান। এটার ক্ষেত্রে আমার কিসের জন্য বের করতে হবে? 4 এর জন্য বের করতে হবে। তো 4 এর কথা চিন্তা করলে দেখেন 4 এর আই মিন ডটের জন্য, 4 এর জন্য যদি আমি ফার্স্ট পজ কি জানি করি, 4 এর ফলো পজের সাথে C2 এর লাস্ট পজ অ্যাড করি, তো C2 এর লাস্ট পজে আছে 5 আর 4 এর ফলো পজে ছিল ফাঁকা, সো কি 5 আসবে, তাই না? জি মিস। এতটুক ডান। এরপরে আমার আর একটা বাকি, which is this one. এটার ক্ষেত্রে সেম 5 এর জন্য বের করব, তাই না? 5 এর জন্য এখন বলেন তো 5 এর ফলো পজে কি আছে? 6 আছে, আই মিন ঠিক। 5 এর C2 এর লাস্ট পজে কি আছে? 6 আছে, সো দ্যাট উইল বি 6 এন্ড 6 এর জন্য আসলে কিছু বের করা নাই, সো এটা হবে ফাঁকা। তো দেখেন আমার সবগুলো শেষ করার পরে আলটিমেটলি আমরা প্রথমে যেটা বের করছিলাম ওইটাই না, 1 2 3 1 2 3 4 5 6 ই তো বের করছিলাম। জি মিস। দেখছেন কত কাহিনী করে এটা বের করছে ওরা, আমাদের মতো বুদ্ধি নাই এদের। যাই হোক, ওরা এত রুল বের করছে, রিজন হচ্ছে অনেক বড় যদি ট্রি থাকে তখন আসলে সামাল দেওয়া কষ্ট, ট্র্যাক করা কষ্ট। সো এই রুলটা হলে মানে আপনি শিওর থাকবেন যে আপনি আসলে ঠিক পথে আগাচ্ছেন। ফলো পজ বের করা ডান। এখন আমরা কেন এত কষ্ট করে ফার্স্ট পজ লাস্ট পজ, আচ্ছা ফলো পজ বের করার জন্যই কিন্তু ফার্স্ট পজ লাস্ট পজ লাগছে, এটা তো আমাদের বোঝা হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা এই ফার্স্ট পজ লাস্ট পজ কেন ইউজ করতেছি, মানে ফলো পজ কেন বের করতেছি, এত কষ্ট কেন করতে হচ্ছে, তো এটা জানবো এখন আমরা। তো এখানে বেসিক্যালি এখান থেকে আমার ডিএফএস টেবিল বানাতে হয়। এই ফলো পজটা দেখে আমি ডিএফএস টেবিল বানাবো। ডিএফএস টেবিলের রুল হচ্ছে, আমি কি বলছিলাম, স্টেটের মধ্যে একই স্টেট থেকে একসাথে দুইটা জায়গায় যেতে পারবে না একই ইনপুটের জন্য, এবং আমার প্রত্যেকটা স্টেটের সুস্পষ্ট ধারণা থাকতে হবে এতে গেলে কি হয় বিতে গেলে কি হয়, এটা হচ্ছে ডিএফএস এর ক্রাইটেরিয়া। তো এইটা এখন আমরা মেক শিওর করব এই ফলোপস থেকে বের করে। এই যে এইটাকে ধরছে হচ্ছে ফার্স্ট পজ 1 2 3 এখান থেকে আসছে। তারপরে এখন 1 2 3 আমি 1 এর জন্য আগে প্রথমে চিন্তা করি যে ওখানে বেসিক্যালি আমার প্রথমে কি 1 2 3 আসছে ফার্স্ট স্টেপে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, 1 2 3 আছে। তো এখন আমি যেটা বলছিলাম যে এ দিয়ে আমি কোথায় কোথায় যেতে পারি বের করব। সো 1 2 3 এর মধ্যে কার কার সিম্বল আসলে এ আছে, এই যে 1 এর সিম্বল এ আছে এবং 3 এর সিম্বলে এ আছে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? 1 2 3 এর মধ্যে যে 1 আর 3 এ, সো এই 1 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, ফলোপস দিয়ে 1 2 3 তে যেতে পারি। জি মিস। সো 1 2 3 লিখলাম। আবার এই এ থেকে ফলোপস দিয়ে কোথায় যেতে পারি, 4 এ যেতে পারি। ওরে। সো এই জন্য 1 2 3 4 লিখলাম। এখন বলেন আবার 1 2 3 এর জন্য যদি বি থেকে কোথাও যেতে চাই, তাহলে দেখেন 1 2 3 এর মধ্যে বি সিম্বল কার কার আছে, শুধু 2 এর সিম্বল বি না? জি মিস। সো 2 এর সিম্বল যেহেতু বি, এই 2 এর থেকে কোথায় যেতে পারি, 1 2 3 তে শুধু যেতে পারি না? আর কি এই যে এখানকার বি যেটা আছে 4 4 তো আমার এই স্টেটে ইনক্লুডেড না, সো এটা কি আমি নিব না। নো মিস। আচ্ছা, তো আর একটু কনফিউশন দূর হবে পরেরটা যদি করি। তো এখানে দেখেন 1 2 3 1 2 3 এবং 1 2 3 4 পাইলাম আমি হচ্ছে একটা নতুন স্টেট, কারণ এটা আমার কোনো স্টেট দেয়া নাই। সো এগেইন আমি 1 2 3 4 এর জন্য কোন দিকে যাব সেটা ডিটারমাইন করতে হবে। এখানে দেখেন 1 2 3 1 2 3 এটা সেম, তো এই জন্য আমি এটার জন্য আলাদা করে আরেকটা স্টেট বানাবো না, কিন্তু যেহেতু 1 2 3 4 এটা একটা ডিফারেন্ট স্টেট হয়ে গেল, এটার জন্য আমি আবার আলাদা করে এ আর বি এর জন্য বানাবো। সেম ভাবে এখন আপনি বলেন 1 2 3 4 এর জন্য এ কোথায় কোথায় আছে, 1 এ একটা এ আছে, তারপর কি 3 তে আছে। 3 তে একটা এ আছে, আর 2 তে একটা বি আছে, 4 এ 4 একটা বি। বি আছে। সো আমি এ এখন 1 আর 3 এর জন্য ফলোপস কি কি আছে, 1 এর জন্য ফলোপস 1 2 3 আর এ এর জন্য ফলোপস 1 2 3 4। সো 1 2 3 4। এনি কনফিউশন? নো মিস। এখন বি এর জন্য ফলোপস কি কি আছে, 2 এর জন্য আছে ফলোপস হচ্ছে 1 2 3 আর 4 এর and জন্য 5 আছে। 4 এর জন্য ফলোপস আছে 5। সো 1 2 3 5। এখন এখানে বলেন তো কোনো নতুন স্টেট কি তৈরি হয়েছে? না মিস। হ্যাঁ, হ্যাঁ মিস, তৈরি হয়েছে 1 2 3 কোনটা? 5। 1 2 3 5 একটা নতুন স্টেট তৈরি হলো না? জি মিস। এক্স্যাক্টলি। সো এগেইন আমি 1 2 3 5 একটা স্টেট নিব, নেয়ার পরে আমি আবার এ আর বি এর জন্য সেম ভাবে স্টেটস গুলো
বানাবো। সো 1 2 3 5 এখানে বলেন কোনটা কোনটা এ। 1 একটা এ, 1 আর 3 3 একটা এ, তারপর 2 2 কি 2 হচ্ছে একটা বি, আর বি 5 আর কি 5 5 বি। হচ্ছে একটা বি। সো ঠিক আছে, এ এর জন্য তাহলে 1 আর 3 পাই, এর জন্য 1 আর 3 পেলে কি পাবো 1 2 3 এবং 4। 4 সো 1 2 3 4। আর বি এর জন্য কি পাই 2 এবং 5, বি এর জন্য 2 5, 2 তে আছে কি 1 2 3, জি আর মিস। 5 এ কি আছে 6 6। এখন কি নতুন স্টেট তৈরি হলো? জি মিস। তো যতক্ষণ পর্যন্ত নতুন স্টেট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আর কি আমি কাজ চালাবো, আদারওয়াইজ আমি থেমে যাব। আচ্ছা 1 2 3 6 এগেইন 1 2 3 6 করলাম। 1 একটা এ আছে, তারপরে 3 তে একটা এ আছে, 2 তে একটা বি আছে, 6 এ কি আছে 6 এ মিস হ্যাশ হ্যাশ আছে। আচ্ছা, সো এখন এগেইন আমি যদি এ এর জন্য বলি, এ এর জন্য কি পাচ্ছি 1 2 1 3 4 2 3 4, আর বি এর জন্য কি পাচ্ছি শুধুমাত্র 2 হুইচ ইজ জি মিস। 1 2 3। আর কোনো স্টেপ আছে নতুন? না এই যে নতুন স্টেপ তৈরি হলো না, তার মানে আমার আই এম ডান উইথ দ্য কি বলবো টেবিল, ট্রানজিশন টেবিল। এখান থেকে এখন যদি ডিএফএস বানাতে চাই, পুরো ইজি জিনিস। আমি কি করব, এই প্রত্যেকটাকে একটা স্টেট ধরে এ আর বি এর জন্য কোথায় যাচ্ছে সেটা লিখে দিব জাস্ট। যেমন 1 2 3 একটা স্টেট, 1 2 3 একটা স্টেট, তারপর আর কি স্টেট আছে বলেন? 1 2 3 4 1 2 3 4, তারপর 1 2 3 5 3 5, তারপর আর 1 2 3 6। এখন বলেন 1 2 3 থেকে এ দিলে কোথায় যাবে? 1 2 3 থেকে এ দিলে মিস যাবে 1 2 3 4 এ। এক্স্যাক্টলি 1 2 3 থেকে এ দিলে এই যে 1 2 3 4 এ যায়, বি দিলে বি দিলে যাবে নিজের কাছে ঘুরে। জি মিস। আর 1 2 তারপরে 3 5 এ যাবে। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্ট। তারপর কি 1 2 3 4 থেকে যদি আমি এ দিয়ে যাই, তাহলে এ দিতে যাই কোথায় যাবে? নিজের মধ্যেই থাকবে, তাই না? জি মিস। অ্যান্ড বি দিলে 1 2 3 5 এ যাবে। সো জি বি দিলে 1 2 3 5 এ যাবে। তারপর এগেইন 1 2 3 5 এর জন্য, তো 1 2 3 5 এর জন্য এ দিলে কোথায় যায়? 1 2 3 4 এ। অ্যান্ড বি দিলে বি দিলে 1 2 3 6। এক্স্যাক্টলি গেল। তারপর 1 2 3 6 এর জন্য যদি আমি সেম ভাবে এ এর জন্য বলি, কোথায় যায়? 1 2 3 4 এ। 1 2 3 4 এ। অ্যান্ড 1 2 3 এর জন্য যায়, আর বি এর জন্য আবার যায় আবার স্টার্টিং স্টেটে। স্ট্যাটিস্টিক্সে চলে যায়। সো এইটাই হচ্ছে আমার বহু প্রতীক্ষিত কষ্টের অর্জিত ডিএফএস, ডিএফএ, ডিএফএস বলতেছি। সো এই যে এখানে ওরা একটু সহজ করার জন্য যেটা করছে সেটা হচ্ছে ইনস্টেড অফ রাইটিং দ্য হোল নাম্বার এগেইন অ্যান্ড এগেইন, ওরা নেম দিছে এবিসিডি, র্যান্ডম নেম দিয়ে দিছে, আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন। সো আশা করি আমাদের সাথে ওদেরটা মিলছে, ওদেরও 4টা আইটেম হয়েছে, আমাদেরও কি 4টাই হয়েছে তো? হ্যাঁ, জি মিস 4টা। ওকে। তাহলে এই যে আলটিমেটলি দেখতে জিনিসটা আসলে এরকম হয়। এই যে ওখানে ওরা প্রথমে 1 2 3 1 2 3 4 1 2 3 5 1 2 3 6 দিয়ে করছে, তারপর নাম দিয়ে দিচ্ছে আর কি এবিসিডি। সো দেখতে বেসিক্যালি এরকমই হচ্ছে। তো এখানে একটা ভুল আছে, বলেন কি ভুল আছে? ভুল পাচ্ছেন না? আচ্ছা, এখানে দেখেন এ থেকে বি তে, বি দিলে এ থেকে ডি তে যায় নাকি এ থেকে এতে যায়, বোঝার উপায় আছে? না মিস। ডিরেকশন দেয়া নাই, তাই না? আরো বেসিক্যালি দেয়া এটা নাই। তো তাহলে ডিএফএস হবেই, ডিএফএ হবেই না, কারণ ডিএফএ তো একই ইনপুটের জন্য দুইটা স্টেটে কখনোই যেতে পারে না। না সো এটা আমার ডিটারমাইন করে দিতে হবে। তো আমার এইভাবে তীর চিহ্ন দিয়ে বলে দিতে হবে যে ডি থেকে এতে গেলে যাওয়ার জন্য বি লাগবে। তারপরে এই যে কয়েকটা তীর চিহ্ন দিছে, কয়েকটা দেয় নাই, এরকম যদি দেয় তীর নাই। চিহ্ন মিস করেন তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। তীর চিহ্ন দিতে হবে মাস্ট, কারণ এটা তো বোঝাইতে হবে কোনটা কি হচ্ছে, এটা অলওয়েজ ডিরেক্টেড হয়। আমি প্রথম ক্লাসেই বলেছি যে অলওয়েজ ডিএফএস বা ডিএফএ বা এনএফএ যাই লিখেন না কেন সব হবে ডিরেক্টেড। সো এটাই আজকের আসলে ক্লাসের কন্টেন্ট ছিল। এখন আমরা তো আজকে আসলে অনেক প্রথম দিকে উল্টাপাল্টা করছিলাম, তো নেক্সট ক্লাসে আমরা এগেইন একটা কঠিন রেগুলার এক্সপ্রেশন খুঁজে নিয়ে আসবো, এবং ওই রেগুলার এক্সপ্রেশন থেকে সিনট্যাক্স ট্রি বানাবো, ডিএফএ বানাবো, বানানোর পরে একসাথে সবাই আর কি ট্রানজিশন টেবিল টেবিল দিয়ে সবকিছু বানাবো।
নেক্সট ক্লাসে যদি আপনারা আসেন, আর না আসলে কিছু করবো না। তো Okay, আজকের miss. ক্লাস এতটুকুই। আচ্ছা মিস, থ্যাংক ইউ। আমি এই যে রেকর্ডিংটা এখনই দিচ্ছি না, আমি রেকর্ডিংটা ডাউনলোড করে মানে যাতে কনফিউশন ক্রিয়েট না হয়, ভুল যেগুলো জায়গায় একটু বলেছিলাম ওগুলো কেটে দিয়ে তারপরে আমি ভার্সনটা দিয়ে দিব, পোস্ট করে দিব না, পোস্ট তো করবো না আর কি, ওই যে ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে সো মিস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস।